নমস্কার। গল্পের কোলাহলের ৭৮ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছে মেঘলা, হলদিয়া থেকে। এই ঘটনাটি ঘটেছিল যখন মেঘলা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে গেছিল তার শ্বশুরের বাবার বাড়িতে, মানে তার শ্বশুরের পৈতৃক বাড়িতে। সেখানে তারপর ঘটতে শুরু করেছিল কিছু অলৌকিক ঘটনা। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। নিচে ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। মেঘলা যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। প্রথমেই নমস্কার জানাচ্ছি গল্পের কোলাহল চ্যানেলের সকল টিম মেম্বারদের। আমার নাম মেঘলা ঘোষ। হলদিয়াতে আমার শ্বশুর বাড়ি। এখানে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকি। চাকরির সূত্রে হাজব্যান্ড ব্যাঙ্গালোরে থাকে। যখন ছুটি পায় এখানে আসে, কখনো আমিও যাই সেখানে। তোমার এই চ্যানেলটা আমার অনেকটা একাকিত্ব কাটানোর সময়ের সঙ্গী, বিশেষ করে রাতের বেলায়। কানে হেডফোন দিয়ে যখন এই ঘটনাগুলো শুনি খুবই ভালো লাগে আমার। আজ এই মেলটা করার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার পরিবারের সাথে যে বাস্তব ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা লিখে পাঠাবো, কিন্তু তাও কোথাও গিয়ে একটু দ্বিধায় ছিলাম। পরে মনে হলো যে লিখে পাঠাই। পরিবারের লোকের নামগুলো আমি গোপন রাখব। জিনিসটা তো সবাই জানতে পারবে, এই অভিজ্ঞতার সাক্ষী আমিও ছিলাম। আমার শ্বশুর বাড়ি হলদিয়াতে হলেও আমার শ্বশুরের আদি বাড়ি হচ্ছে এক প্রত্যন্ত গ্রামে। সেখানে থাকতো আমার হাজব্যান্ডের ঠাকুরদা আর ঠাকুমা। আমাদের বিয়েতে তারা আসতে পারেনি। বিয়ের প্রায় 1 বছর পরের কথা। তখন জীবনটা খুব একঘেয়ে লাগছিল। আমার ইচ্ছা হলো কোথাও একটু বেড়াতে যেতে, কিন্তু আমার হাজব্যান্ড ছুটি নিয়ে আসতে পারবে না। তখন আমার মনে হলো যে আমি কোনোদিনও গ্রামে ঘুরতে যাইনি, গ্রাম দেখিনি, আর দাদু ঠাকুমার সাথেও আমার দেখা হয়নি। অনেক গল্প শুনেছিলাম তাদের। তাই ঠিক করলাম কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে যাব। বাড়িতে বললাম যে 1 সপ্তাহের জন্য দেশের বাড়িতে বেড়াতে যাব। এই কথাই রইল। আমার বর আসতে পারল না, তাই আমার শ্বশুর শাশুড়ি আর আমি যাওয়ার ব্যবস্থা করলাম গ্রামের বাড়িতে। সময়টা বর্ষাকাল, আকাশে হালকা মেঘ। দিনটা ছিল রবিবার। সকাল সকাল স্টেশনে পৌঁছে ট্রেনে চেপে রওনা দিলাম। যখন সেখানে নামলাম তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। বৃষ্টির জন্য পরিবেশ খুব শান্ত আর শীতল লাগছিল। মাটির সোঁধা গন্ধ নাকে আসছিল। আমরা ভ্যানে চেপে বসলাম। যখন গ্রামের মধ্যে ওই মেঠো রাস্তা ধরে ভ্যান এগিয়ে চলছিল, আমার চোখ আটকে গেছিল গ্রামের সৌন্দর্যে। চারিদিকে বড় বড় সবুজ মাঠ, নানা ধরনের ফুল ও ফলের গাছ, আর তারই মাঝে মাঝে কিছু ছোট ছোট পুকুর। শহরে থেকে এতদিন প্রকৃতির আসল রূপকেই আমি দেখিনি। ভ্যানটা গিয়ে দাঁড়ালো এক বড় কাঠের দরজার সামনে। শ্বশুরমশাই বলল, আমরা এসে গেছি। এত বছর পর নিজের বাড়িতে আসতে পেরে তার যেন আলাদাই আনন্দ হচ্ছিল। দরজা খুলে ভেতরে ঢুকলাম। এক বিরাট উঠোন পেরিয়ে ঘর। উঠোনে খুব সুন্দর এক তুলসী মঞ্চ। দোতলা বাড়ি, অনেক বড় বড় ঘর,
ঘরে ঢুকেই আমার সাথে আলাপ হলো দাদু ঠাকুমার। খুব ভালো মনের মানুষ ওরা। গ্রামের লোকেদের সাথে বেশ ভালোই পরিচিতি আছে, সেটা স্টেশন থেকে নেমেই বুঝতে পেরেছি। কথাবার্তা সেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিজের ঘরের বিছানায় বসে পুরো ঘরটাকে ভালো করে দেখছিলাম। কড়িবর্গার ছাদ, রং করা পুরনো দেওয়াল, বড় বড় জানলা দরজা, দরজার সামনেই বড় বারান্দা, আর তাতে ঝাড়বাতি ঝুলছে। আর আমার জানলার পেছনেই ছিল একটা বড় পুকুর, আর আশেপাশে গাছগাছালি তো রয়েছেই। প্রাণ ভরে যেন নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল। জানলা দিয়ে বাইরে তাকাতেই পুকুরের ঠিক পাশেই চোখে পড়ল এক বিশাল ডাব গাছ। এত বড় ডাব গাছ দেখেই প্রথমে লোভ হলো। শহরে তো সেইভাবে ডাব খাওয়াই হয় না। এখানে যতদিন থাকবো রোজ ডাব খাবো, এসবই ভাবছিলাম আমি। তবে গাছটার দিকে ভালো করে লক্ষ্য করতে দেখলাম গাছে কোনো ডাব তো চোখেই পড়ছে না। আবার গাছটায় বড় মোটা পাটের দড়ি দিয়ে বাঁধা, কিরম যেন অদ্ভুত। এত বড় মোটা গাছ কেন যে বাঁধা তা বুঝতে পারলাম না। আমার কৌতূহলটা মনেই চেপে রাখলাম। সন্ধেবেলার পরিবেশটা ওখানে যেন গায়ে কাঁটা দেওয়ার মতো হয়ে গেল। চারিদিক শুনশান আর ফাঁকা। কানে আসছিল শুধু ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক। সন্ধ্যের চা খেয়ে আমি একটু বেরোবো বললাম। প্রথমে সবাই আপত্তি জানালো, বলল মেয়ে মানুষ, আর এই জায়গা শহর না, ওখানে নাকি আশেপাশে অনেক বিপদ। আমি বললাম যে এই সামনেটাই যাব, এক্ষুনি চলে আসব। দরজা থেকে বেরিয়ে দেখলাম খুবই অন্ধকার, বেশি দূর যেতে পারবো না। তার থেকে মনে হলো ওই ডাব গাছটার কাছে গিয়ে দেখি, মনের কৌতূহল কিছুটা মেটে নাকি। আস্তে আস্তে এগিয়ে গেলাম পুকুর পাড়ের ওই গাছটার দিকে। গাছটার সামনে যেতেই যেন গাটা কিরম ছমছম করে উঠল। একটা বড় মজবুত গাছে হঠাৎ করে একটা মোটা দড়ি বাঁধা কেন বুঝতে পারছিলাম না আমি। ভালো করে গাছটাকে দেখছিলাম। আচমকা পেছন থেকে কেউ যেন বলে উঠল, কে এখানে এত রাতে? আমি চমকে পেছনে তাকাতেই দেখি দুজন লোক, একজন বয়স্ক আর একজন মাঝ বয়সী। দেখে বুঝতে কোনো অসুবিধে হলো না যে ওনারা এই গ্রামের বাসিন্দা। আমি ওনাদের দিকে তাকিয়ে বললাম যে আমি আমার পরিচয় দিলাম। ওনাদের দেখলাম চোখগুলো যেন কিরম বড় বড় হয়ে গেল। আমায় বললেন যে তাড়াতাড়ি যেন আমি বাড়ি যাই। ওই বাড়ির বৌমা হয়ে আবার আমি এই গাছের তলায় এসে দাঁড়িয়েছি। আমি বললাম কেন? আমার প্রশ্ন শুনে একটু রাগী মুখ করেই ওনারা বললেন, এই গাছ অভিশপ্ত, এই গাছকে কাটাও যাবে না, তাই এই গাছকে সবার চোখে চিহ্নিত করার জন্য দড়ি বেঁধে রাখা হয়েছে, যাতে ওই গাছের নিচে কেউ না যায়। ওনারা এও বললেন যে আগামীকাল সবথেকে বিপজ্জনক দিন, অমাবস্যা, এই গাছের ধারে কাছে যেন আমি না যাই। ওনাদের মুখে আমি আতঙ্কের ছাপ দেখলাম। ওনারা আমায় একা ছাড়লেন না, বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেলেন। এতে আমার উপকারের থেকে অপকার হলো বেশি। বাড়ির সবাইকে সব বলে দিয়ে গেলেন ওনারা। সবাই প্রচণ্ড রাগ করছিল, সব থেকে বেশি দাদু আর আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাইকে এরকম রাখতে এর আগে আমি কখনো দেখিনি। আমি যে বড় কিছু ভুল করেছি তা আমি বুঝতে পারছিলাম। তবে ওই গাছটা নিয়ে সবার মনে কিসের এত ভয় সেটা কিছুতেই আমি বুঝতে পারছিলাম না। পরের দিনই ছিল অমাবস্যা। সকালে ঘুম থেকে উঠে যখন জলখাবার খেতে বসেছি তখনই দাদু আমায় সাবধান করে দিল
যাতে সেদিন আমি ওই গাছের ধারে কাছেও যেন না যাই। অমাবস্যার দিন ওই গাছ সাংঘাতিক, মানুষের জীবনের জন্য এক অভিশাপ হয়ে ওঠে। আমি সবই শুনলাম। ঠিক সেদিনই অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসছিল না, শুধু এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ একটা কি বিকট জোর শব্দতে আমি চমকে উঠে পড়লাম, যেন ধপ করে বিশাল ভারী কিছু জিনিস অনেক ওপর থেকে পড়ল। শব্দটা যেন খুব অদ্ভুতভাবেই জোরে হলো। এত জোরে কি পড়বে, তাও এত রাতে? জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে কিছু সেরকম দেখতে পেলাম না। অমাবস্যায় গ্রামটা যেন আরো অন্ধকারে ডুবে গেছিল। আমার মনে হলো যদি কেউ পুড়ে যায় বা কারোর যদি কোনো বিপদ হয়। ঘর থেকে মোবাইলটা নিয়ে আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরোলাম। কারোর বারণ না মেনেই তো বাইরে বেরিয়ে পড়লাম আমি। কিন্তু কিরকম যেন ভয়ও করতে শুরু করলো। বাড়ির দরজা থেকে কিছুটা এগিয়ে দেখলাম কোথাও কেউ নেই। যখন পেছনে ঘুরে আবার বাড়ির দিকে ফিরছি, চোখটা গেল ডাব গাছের দিকে। গাছটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকলেও মনে হয় যেন নিজের দিকে টানছে। পুকুরটার কাছে যেতেই দেখলাম গাছটার তলায় একটা বড় ডাব পড়ে আছে। তাহলে ওটা পড়ারই শব্দ হলো। তখন বুঝতে পারলাম। ডাবটা দেখে খুব লোভ হলো, কিন্তু আজ রাতে ওই গাছের কাছে যেতে সবাই বারণ করেছিল, তাই বাড়ির দিকে এগোচ্ছিলাম। কিন্তু কেমন যেন মনটা ওই ডাবের দিকে চলে যাচ্ছিল বারবার। অত বড় ডাব এত রাতে পড়ে থাকবে, অন্য কেউ এসে যদি নিয়ে চলে যায়, এর জল হয়তো খুব সুস্বাদু হবে। গাছটায় প্রথম থেকে কোনো ডাব চোখে পড়েনি, হয়তো ভেতরে কোথাও আটকে ছিল, সেটাই পড়েছে। রাতে তাল পড়লে তুলতে বারণ করে, ডাবের এসব ব্যাপার তো কিছুই শুনিনি, তুলেই নি। এই ভেবে ওই গাছের কাছে গিয়ে ডাবটা দেখলাম, তারপর তুলে নিলাম ডাবটি। কথায় বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই ডাব তুলে যে আমি কত বড় ভুল করলাম সেটা আস্তে আস্তে শ্রোতারা বুঝতে পারবে। পরের দিন সকালে বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল। সেই আওয়াজেই আমার ঘুমটা ভাঙল। অনেক রাত করে শোয়ার ফলে উঠতেও দেরি হয়ে গেছে। তখন ঘড়িতে 10টা বাজে, কিন্তু এত হইচই কিসের জন্য হচ্ছে ঘরে বসে কিছুই তার টের পাচ্ছিলাম না আমি। বাইরে বেরিয়ে দেখলাম সবাই খুব চিন্তিত মুখে দাঁড়িয়ে, আর তাদের মধ্যে দাদু ভীষণ রাগী মেজাজে আছে। আমি যেতে সবাই আমার দিকে তাকালো। আমি জানতে চাইলাম কি হয়েছে। তখন দাদু খুব রাগীভাবে গম্ভীর গলায় বলল, এত বছর ধরে যে নিয়ম মানায় কোনো বাধা আসেনি, এই প্রথম সেই নিয়মে বাধা পড়ল। খুব বড় কিছু বিপদ ঘটতে চলেছে এই বাড়িতে। দাদুর কথা তখন অবধি ঠিক বুঝতে পারলাম না। আমার শাশুড়ি বলল যে প্রতি অমাবস্যার রাতে ওই ডাব গাছ যেটা আমি দেখেছিলাম, সেই গাছ থেকে একটি ডাব মাটিতে পড়ে, আর সেই ডাব পরের দিন ভোর ঠিক 4টের সময় দাদু বাড়িতে নিয়ে এসে একটা ঘরে রাখে। বহু বছর ধরেই এটা করা হয়, কিন্তু এই প্রথম ওই গাছের সামনে ভোরবেলায় গিয়ে দাদু কোনো ডাব দেখতে পায়নি। আমার তখন ভয় করতে লাগলো। নতুন বউ, বাড়ির কোনো নিয়ম না জেনেই, কারোর কথা না শুনে অমাবস্যার রাতে তো বেরিয়ে গেছিলাম, সেটা একটা ভুল করেছি। তার থেকেও খুব বড় ভুল করেছি ওই ডাবটা চুপি চুপি বাড়িতে এনে। এটা যদি কেউ জানতে পারে, তার আগেই ওই ডাবটা আমার ঘর থেকে বার করে কোথাও ফেলে দিতে হবে। এসবই মনে মনে ভাবছি। ঠিক তখনই বাড়ির
কাজের মেয়েটির চিৎকার আমরা সবাই শুনতে পেলাম, আর আওয়াজটা এলো আমার ঘর থেকেই। সবাই ছুটে ওইদিকে গেলাম। ঘরে ঢুকতেই কাজের মেয়েটিকে হাতে ঝ্যাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারপর সে আঙুল দিয়ে আলমারির পাশে দেখালো। সর্বনাশ, যা হওয়ার তখনই হলো। সবাই দেখল ডাবটা আমার ঘরে। দাদুর মুখ রাগে লাল হয়ে গেল। সে ডাবটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ির লাগোয়া জায়গাতে একটা ঘর ছিল, তালা বন্ধ। এই কদিনে সেই ঘরটার দিকে লক্ষ্য পড়েনি। দাদু ডাবটা নিয়ে ঘরটার সামনে রাখল। কি অদ্ভুতভাবে সবুজ ডাবটা পচে গিয়ে চোখের নিমেষে গাগুলো খয়েরি হতে শুরু করলো। সেই দেখে ঠাকুমা কাঁদতে লাগলো। শ্বশুরমশাই আমায় বলল যে আমি খুব বড় ভুল করেছি। যে বিপদ থেকে বাড়িকে বাঁচানোর চেষ্টা দাদু করত, সেই বিপদ এখন দরজায় এসে দাঁড়িয়েছে। দাদু ডাবটা নিয়ে পুকুরে ফেলে দিল। সেদিন সারা দিন দাদু ঘরের দরজা বন্ধ করে বসেছিল। রাতে কিছু না খেয়ে শুয়ে পড়ল। ঠাকুমাও সেরম কিছু খেলো না। পরিবেশটাই যেন কিরম পাল্টে গেল। কেউ আমার সাথে ঠিকভাবে কথাও বলছিল না। আমি ঘরে এসে আমার বরকে ফোন করলাম, জানার জন্য যে কি রহস্য আছে ওই গাছকে নিয়ে, কিন্তু ফোনে পেলাম না। রাতে মন খারাপ করে জানলার বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন দরজা খুলছে। তারপর আবার সব নিস্তব্ধ। আবার দরজা খোলার শব্দ। ভাবলাম কেউ হয়তো রাতে উঠেছে। কিছুক্ষণ বাদে আমার খুব জোর জল তেষ্টা পেল। ঘরে দেখলাম জল আনতেই ভুলে গেছি। দরজা খুলে বাইরে বেরোলাম। হঠাৎ মনে হলো নিচের উঠোনে যেন কারোর ছায়া দেখলাম। কেউ যেন উঠোনে ঘুরছিল। আমায় দেখে যেন কোথাও মিলিয়ে গেল। চোর ঢুকেছে নাকি, এটা ভেবে আমি দৌড়ে নিচে গেলাম। উঠোনের সব আলো জ্বালিয়ে দেখলাম কেউ কোথাও নেই। সদর দরজার কাছে গিয়ে দেখলাম দরজা ঠিক মতোই লাগানো। আমার ওই তালাবন্ধ ঘরের দরজার দিকে চোখ পড়ল। তারপর দেখলাম ওই দরজা দিয়ে যেন পায়ের ছাপ বেরিয়ে উঠোনে এসেছে। পায়ের ছাপটা কালো। ঘর থেকে যেন কেউ বেরিয়েছে। ছাপটা উঠোনে কিছুটা গিয়ে মিলিয়ে গেছে। এটা কার পায়ের ছাপ? এটাই ভাবছি, ঠিক তখনই দাদুর চিৎকার শুনতে পেলাম। আমার বুক ধড়ফড় করে উঠল। দৌড়ে দাদুর ঘরের দিকে গেলাম। দাদুর ঘরের দরজা ভেজানো ছিল। দরজা খুলে দেখি দাদু খুব ভয় পেয়েছে। সারা শরীর ঘেমে চান, আর হাত পাগুলো কাঁপছে। চোখগুলো ভয় বড় বড় হয়ে গেছে। খুব সাংঘাতিক কিছু দেখেই দাদুর যে এটা হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। দাদু মুখে একটাই কথা বলছে, ও এসেছে, ঘর থেকে বেরিয়ে এসেছে, এবার আমায় নিয়ে যাবে, এবারও আমায় নিয়ে যাবে। ঠাকুমা এসব দেখে খুব কাঁদছিল, কিন্তু কে এসেছে কিছুই বুঝতে পারলাম না। কোনো রকমে দাদুকে শান্ত করে একটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হলো। কিন্তু এটা ছিল সবে শুরু। চোখের নিমেষে সুস্থ মানুষটা বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। কোনো রোগ ডাক্তার ধরতে পারছিল না। দাদুর খাওয়া বন্ধ হয়ে গেছিল। শুধু পাগলের মতো কাকে দেখে চিৎকার করত। এইভাবেই কিছুদিনের মাথায় দাদু মারা গেলেন। আমরা ভাবতেই পারিনি যে এরম ঘটনা ঘটবে। তবে দাদুর মৃত্যুর পর ওই একই ঘটনা ঘটতে শুরু করলো ঠাকুমার সাথে। সেও কাকে দেখছিল। রাতে একা শুতে পারত না, তাই আমি শুতাম তার সাথে। অথচ আমি কিছুই দেখতে পেতাম না। ঠাকুমা যেন কারোর সাথে কথা বলতো। দিনের পর দিন শরীরটা শুকিয়ে যেতে শুরু করলো। চোখের তলায় মোটা হয়ে কালি। খাওয়া দাওয়া করাও ছেড়ে দিল। আমার খুব ভয় করছিল যে এবার কি ঠাকুমাও চলে যাবে। এসবের জন্য আমিই দায়ী।
একদিন সকালে ঠাকুমাও মারা যান। পুরো দাদু মারা যাওয়ার 1 সপ্তাহের মাথায় ঠাকুমার মৃত্যু ঘটে। শ্রাদ্ধের কাজ দুজনের একসাথেই হলো। এ কিসের অভিশাপ তখন অবধি কিচ্ছু বুঝতে পারিনি আমি। এরপর শ্রাদ্ধের পরের দিন সন্ধেবেলায় রান্নাঘর থেকে হঠাৎ বাসন পড়ার শব্দ আমার কানে এলো। দৌড়ে সেখানে যেতেই দেখি আমার শাশুড়ি কিরম যেন করছে, মুখে বলছে জল খাবো, জল খাবো। জল তেষ্টায় আমি আমার শাশুড়িকে এরকম কখনো করতে দেখিনি। আমি তাও ওনাকে শান্ত করে বললাম দাঁড়াতে, আমি জল আনছি। তারপর জল নিয়ে এসে আমি যা দেখলাম, আমার হাত থেকে জলের গ্লাসটা সঙ্গে সঙ্গে পড়ে গেল। আমার শাশুড়ি নিজের হাতটা অনেকটা কেটেছে, আর সেই জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই রক্ত আমার শাশুড়ি চুষে চুষে খাচ্ছে আর বলছে মিটেছে, তেষ্টা মিটেছে। আমি এটা দেখেই শ্বশুরমশাইকে দৌড়ে ডাকতে যাই। এরপর ডাক্তার ডাকা হয়, ওই রক্তাক্ত হাতটা ব্যান্ডেজ করা হয়, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয় আমার শাশুড়ি মাকে। ওনার সাথে আমি শুলাম। রাতে আর কিছুই হয়নি। সকালে উঠে ওনার চোখ মুখ কিরম থমথমে দেখলাম। সেই চোখের তলায় ঠাকুমার মতো কালি পড়েছে, আর বিড়বিড় করে যেন কি সব বলছে। ও আবার আসবে, ও আসবে, ও আসবেই আসবে, আমি জানি, আমি জানি। বেশি সময় নষ্ট না করে আমার শ্বশুরমশাই আমাকে আর শাশুড়ি মাকে নিয়ে গ্রামের এক ওঝার কাছে গেল। সেই ওঝা ছিল বহুদিনের মানুষ, গ্রামের সব কিছুই তার জানা। দাদু আমার শ্বশুরবাড়ি সবাইকেই মোটামুটি চিনত। আমিও গেলাম ওনাদের সাথে। সেখানে পৌঁছতে উনি আমাদের ওনার সামনে বসতে বললেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে থাকলেন। তারপর বললেন যে এতদিন যা হয়েছে উনি সবই জানেন। ওই ডাবকে ঠিক সময় উৎসর্গ না করাতে সেই পিশাচ জেগে উঠেছে। তার তেষ্টা মেটানোর জন্য সে একে একে সবার রক্ত খাবে। আমি বললাম কিন্তু রক্ত তো কারোর খায়নি। উনি হালকা হেসে বললেন খেয়েছে, রক্ত খেয়েছে। সবার হাতে ঘাড়ে রক্ত জমাটের ছাপ ছিল তো। তখনই মনে পড়ল যে দাদুর হাতের চেটো দিয়ে রক্ত বেরোচ্ছিল যেদিন সে মারা যায়। ঠাকুমার ঘাড় থেকেও ঠিক তাই, আর এখন আমার শাশুড়ির হাত থেকে। উনি আবার বললেন ওই রক্ত ওনারা নিজে বার করেছিল নিজেদের শরীর থেকে, আর ওনারা নিজেরাই খাচ্ছিল। কিন্তু আসলে তেষ্টা মেটানোর জন্য ওই পিশাচ সেই রক্ত খাচ্ছিল। এরপর উনি বললেন ওই ডাবটাকে ওখানে নিয়ে আসতে হবে, কিন্তু ওই ডাব তো পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। উনি আবার হালকা হেসে বললেন ওই ডাব ওই ঘরের মধ্যেই আছে, ওই ঘরটা খুলে অনেক ডাব দেখতে পাবো, কিন্তু সেগুলো ভাঙা। তার মধ্যে একটা পচা ডাব থাকবে, সেটাই ওই ডাবটা। ওনার কথা মতো সেদিন বাড়ি ফিরেই শ্বশুরমশাই আগে ওই ঘর খুললেন। সত্যি সেখানে অনেক ডাব ছিল। তার মধ্যে থেকে ওই পচা ডাবকে নিয়ে সেদিন রাতেই আমরা আবার গেলাম ওই ওঝার কাছে। তখন রাত প্রায় 12টা। উনি ওই ডাবকে নিয়ে সামনের এক খোলা মাঠে নিয়ে গিয়ে একটা চৌকির ওপর রাখলেন। চারিদিকটা অনেক বাতি দিয়ে সাজানো। এরপর উনি মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ আকাশ লাল হয়ে গেল, যেন খুব মেঘ করেছে। আমি, আমার শ্বশুর, শাশুড়ি সবাই ওখানে দাঁড়িয়ে দেখছিলাম এক অদ্ভুত জিনিস। যেন মনে হচ্ছিল শুধু ওই মাঠের জায়গাটার ওপরটাতেই আকাশে মেঘ করেছে। প্রচণ্ড জোর ঝড় উঠল সেই সময়। মনে হলো সেই ঝড়ের মধ্যেই কেউ চিৎকার করছে।
ঠিক তখনই ডাবটার দিকে তাকাতেই দেখি সেটা খুব জোরে নড়ছে। এরপর সেটা নিজে থেকেই ফেটে গেল। সবাই আতঙ্কে পিছিয়ে গেলাম। সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওই ডাবটার ভেতরে না ছিল জল আর না ছিল শ্বাস। সেখানে ছিল শুধু এক টুকরো একটি পুরনো কাপড়। সেই কাপড়টা হাতে তুলতেই আমার শ্বশুর বলল যে ওঝার হাতে ওই কাপড়ের টুকরোটা ভাইয়ের জামার টুকরো। যেদিন ওনার ভাই মারা গেছিলেন সেদিন ওনার পরনে ওই জামাটা ছিল। আমি চমকে উঠলাম। আমার শ্বশুরের ভাই ছিল, মানে আমার বরের কাকা। এতদিন তার কথা একবারও আমি জানতে পারিনি, কোনোদিন শুনিও নি তার নাম। সে কবে মারা গেছে আমি তাও জানতাম না। আর তার জামার এই টুকরোটা ডাবের মধ্যে। এতগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। এরই মাঝে সেই ওঝা বলে উঠলেন যে এই কাপড়ের টুকরোতে সিঁদুর মাখিয়ে তারপর আগুনে পুড়িয়ে দিতে হবে, কিন্তু তার জন্য শ্মশানে যেতে হবে। যখন কোনো মরা পুড়বে সেই চিতার আগুনে এই কাপড় ছুঁড়ে দিতে হবে, আর এটা ভোর হওয়ার আগেই করতে হবে। তাহলে কাকার আত্মা এবারে এত বছর পর মুক্তি পাবে, আর ওই পিশাচকে দমন করার একটি রাস্তা পাওয়া যাবে। ওঝার কথা মতো আমার শ্বশুরমশাই সব কাজটাই ঠিক মতো করলেন। তারপর ভোরের আলো ফুটতেই আমরা বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকে যেন এক আলাদা শান্তি অনুভব হচ্ছিল, তবে তার মধ্যে মিশে ছিল অনেক দুঃখ। দাদু আর ঠাকুমাকে হারানোর দুঃখ। এরপর আমরা সেদিন সব গুছিয়ে নিয়ে পরের দিনই ট্রেনে করে বাড়ি ফিরে এলাম। ওই বাড়িটা তালাবন্ধ হয়ে পড়ে রইল। শ্রাদ্ধের কাজ সব আমরা হলদিয়ার বাড়িতেই করলাম। সব কাজ মেটার পর আমি একদিন ওই কাকার কথা আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করি। উনি কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন যে ওনার ভাই ছিল খুব সাহসী ছেলে, সারা গ্রাম দাপিয়ে বেড়াতো। তখন ওনার ভাইয়ের বয়স হবে 22 আর ওনার তখন 30। এক অমাবস্যার রাতে ওই ডাব পড়ার শব্দ শুনে ওনার ভাই ঠিক আমার মতোই ডাব নিয়ে আসে বাড়িতে। তারপর রাতে সেই ডাবের জল খায়। এর আগে বহুজন বলেছে যে ওই গাছের ডাব ভালো না, ওই গাছকে কাটাও যেত না। অনেকেই চেষ্টা করেছিল, গাছটা যেন অদ্ভুতভাবে শেকড় আঁকড়ে দাঁড়িয়ে থাকত। কাকা কারোর কথা না শুনে ডাবের জল খেয়েছিল। পরের দিন সকাল থেকেই তার মধ্যে পরিবর্তন ঘটা শুরু হয়। সে নিজের হাত পা কাটত আর চিৎকার করে কাঁদত। সেই রক্ত সে নিজেই খেত। কি ভয়ানক রকম হয়ে উঠেছিল সে। ডাক্তার এসেও কিছু করতে পারেনি। একদিন রাতে ঠাকুমাকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদছিল কাকা। বলেছিল যে সে খুব বড় ভুল করেছে, সে আর বাঁচবে না। ওই ডাব অভিশপ্ত, ওই ডাব গাছ অভিশপ্ত, আর প্রতিটা ডাবে ওই পিশাচের কোনো বীজ লুকিয়ে রয়েছে। আর ওই ডাব যেই খায় সেই পিশাচ তাকেও কুড়ে কুড়ে খায়, যেমনটা ঠিক খাচ্ছিল কাকাকে। পরবর্তীকালে খেয়েছিল ঠাকুমা আর দাদুকে। কাকা মৃত্যুশয্যায় ঠাকুমাকে বলে গেছিল কেউ যেন কোনোদিন ওই ডাব না খায়, তাহলে তার পরিবারের ক্ষতি কেউ আটকাতে পারবে না, সেই পরিবার শেষ হয়ে যাবে। এটাই ছিল কাকার শেষ কথা। পরের দিনই কাকা মারা যায়। তখন তার চেহারা ছিল ক্ষতবিক্ষত। তবে কাকার মৃত্যুর দিন থেকেই গ্রামে পর পর অনেকে মারা যাচ্ছিল, আর সবার শরীরেই রক্ত জমাট বেঁধেছিল কোথাও না কোথাও, নয় ঘাড়ে, নয় হাতে, না হয় অন্য কোথাও। তখন ওই ওঝা ওই বাড়িতে এসে বলেছিলেন যে প্রতি অমাবস্যায় ওই ডাব গাছ থেকে পড়বে একটি করে ডাব,
আর ভোরবেলায় ওই ডাবটি রেখে আসতে হবে ওই বন্ধ ঘরে কাকার নাম করে। কোনোদিন যদি অনর্থ হয় তাহলে পরিবারের লোকের মৃত্যু ঘটবে। আমি সবটা শ্বশুরমশাইয়ের মুখে শুনে বুঝতে পারলাম, কিন্তু একদিকে একটা জিনিস ভালো হয়েছিল, কাকার আত্মা মুক্তি পেল এত বড় যন্ত্রণা থেকে। এরপর ওই বাড়ি কিছুদিন বন্ধই ছিল। এখন ওই বাড়িতে ভাড়াটে থাকে, আর কিছু বিপদ কারুর কখনো ঘটেনি। আর আমি লোক লাগিয়ে টাকা দিয়ে ওই ডাব গাছের চারিদিকে পাঁচিল তুলে দিয়েছি, যাতে ওই গাছের ডাব আর কেউ না খেতে পারে। মেঘলা, তার মানে তোমার শ্বশুরের যিনি ভাই ছিলেন, যিনি আর কি মারা গেছিলেন, উনি মৃত্যুর পর ওই পিশাচকে হয়তো কোনোভাবে আটকে রেখেছিল ওই ঘরের মধ্যে। এটা কিন্তু একটা মস্ত বড় টুইস্ট। এটা আমার মনে হয় যাচাই করা উচিত তোমার। এটা একটা রহস্য লুকিয়ে আছে। মেবি মৃত্যুর পরে মেবি তার পাওয়ার বেড়ে গেছিল, কোথাও গিয়ে সে পিশাচকে দমিয়ে রেখেছিল। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। এটা শ্রোতাদের আলাদা ধারণা থাকতেই পারে। তো বলতে পারো শ্রোতারা কমেন্টে যে তোমাদের কেমন লাগলো আর তোমাদের কি কি থিওরিজ আছে এই ঘটনাটি নিয়ে। আর মেঘলা, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, তোমরা লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও যদি আজকের ঘটনাটি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।